আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নিদারুণ বিতর্ক চলছে। রয়টার্সের সঙ্গে একটি লিখিত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তিনি 2026 সনের ডিসেম্বরের মাসের মধ্যে উইদিন ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। আর তার এই বক্তব্যের পর সারা বাংলাদেশ নড়ে চড়ে বসেছে। পক্ষ এবং বিপক্ষে নিদারুণ আলোচনা হচ্ছে। তার যারা সমর্থক তারা মনের আনন্দে বলার চেষ্টা করছে যে এটা না হলে কি বঙ্গবন্ধু কন্যা হওয়া যায় নাকি। এবার তিনি সত্যিকার অর্থে বীরের মতো একটি কাজ করবেন। শেখ হাসিনা যে পালায় না, শেখ হাসিনা যে পালিয়ে যায়নি, একটা বিশেষ মুহূর্তে বিশেষ পরিস্থিতিতে তাকে বিদেশে চলে যেতে বাধ্য করা হয়েছিল এবং ওই মুহূর্তে ওই পরিস্থিতি তার এটা ছাড়া কোনো বিকল্প ছিল না। এই জন্য তিনি গেছেন। আবার তিনি একেবারে বিরূপ অবস্থা, তিনি জানেন দেশে গেলে তাকে জেলে যেতে হবে, দেশে গেলে তাকে ফাঁসিতে চড়তে হবে, এমনকি তিনি মবের শিকার হয়ে মারা যেতে পারেন, এমনকি তাকে মেরে ফেলা হতে পারে, আরও অনেক কিছু। তারপরেও তিনি দেশে যা আসছেন, এই যে তার যে সাহস, দুর্নিবার সাহস, এটি জন্মগত। তার বাবারই সাহস ছিল। পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি তার জীবনের পুরোটা জীবন সংগ্রাম করেছেন। প্রায় 16টি বছর তিনি মানে সেই রাজনৈতিক জীবনে 1954 থেকে যদি 70 পর্যন্ত ধরেন, 16টি বছর তিনি শুধু জেলেই কাটিয়েছেন। কাজেই জেল জুলুম হুলিয়া এই রক্তের যারা বাহক, এই বংশের যারা লোকজন, তাদের কাছে এটা কোনো বিষয় না। এটা প্রমাণ করার জন্য শেখ হাসিনা তার এই বৃদ্ধ বয়সে যখন একটা মানুষ কবরে যেতে চায়, তসবি তাহলিল করতে চায়, দোয়া দরুদ পড়ে জীবন কাটাতে চায়, সে তখন সে 80 বছর বয়সে, তাও আবার বিধবা, তাও আবার পিতৃহীন না, মাতৃহীনা, ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়াতে কেউ নেই। তো সেই অবস্থাতে তিনি সারা দুনিয়ার বিরুদ্ধে একা লড়ছেন শুধু আল্লাহর প্রতি ভরসা করে। এটাই শেখ হাসিনা, এটাই বঙ্গবন্ধু কন্যা, এটাই আওয়ামী লীগের রাজনীতি, এই কথা বলছেন। আর আওয়ামী লীগের লোকজন, আরে বাবা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধরো মারো কাটুক, খেয়ে ফেলবো। এইবার মানে তারা স্বপ্নে বিভোর যে যদি শেখ হাসিনা আসে, আবার তারা ক্ষমতা পায়, তাহলে তারা এই বাংলাদেশে কি কি করবে মোটামুটি সব কিছু ডায়েরিতে লিখে রেখেছে যেন ভুলে না যায়। তার যারা প্রতিপক্ষ, তারা যথারীতি হুঙ্কারকে ঠাট্টা করছেন যে আরে না না, একবার হাতি যদি গর্তে পড়ে সে আর উঠতে পারে না। হাতির বাহাদুরি যতক্ষণ সে মানে গর্তের বাইরে থাকে। তো শেখ হাসিনা যে গর্তে পড়ে গেছে, সেক্ষেত্রে তিনি আর উঠতে পারবেন না। আরেকজন বা আর এক পক্ষ বলার চেষ্টা করছে যে আপা এই ডিসেম্বর কেন, পারলে আজকে আসেন, আমাদের তার তর সইছে না। আপনার জন্য জেলখানা প্রস্তুত, আপনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত, আপনার জন্য ফাঁসির রায় রেডি করা আছে। আপনি আসবেন আর ঝুলে পড়বেন, আর আমরা আপনাকে শাস্তি দিয়ে মনের আনন্দে বগল বাজাবো। কামান কামান আপা, আসেন 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 ম্যাডাম, আসেন জনাবা, আসেন। এরকম একটা পক্ষ বলছেন। আরেক পক্ষ বলছেন যে আসার সঙ্গে সঙ্গেই তাকে ফাঁসিতে লটকানো হবে। তো এই ধরনের যে হুমকি ধামকি, কথাবার্তা, পাল্টা বক্তব্য, এগুলো চলছে। তার সঙ্গে সঙ্গে আবার খুব ইন্টেলেকচুয়াল লেভেলে যারা একটু বুদ্ধিশুদ্ধি রাখেন, তারা নানা রকম বিচার এবং বিশ্লেষণ করছেন যে এখন নয় কেন। মানে তিনি সেই জুলাই মাসে না এসে, আগস্টে না এসে, সেপ্টেম্বরে না এসে, এই দীর্ঘ সময় নিয়ে তিনি কেন ডিসেম্বর মাসে আসতে চাচ্ছেন, এবং এটা নিয়ে তারা নানা রকম কারণও খুঁজে বের করেছে। প্রথমত হলো যে আপনি যখন কাউকে ভয় দেখাবেন, 1, 2, 3 ধরলাম, ধরো, এই সমস্ত কথাবার্তা যখন বলবেন, তখন যে অ্যাকশনগুলো হবে, যে রিয়াকশনগুলো হবে, এবং একটা সময় ভয় পেতে পেতে ভয় পেতে পেতে সে দুটো অবস্থা হবে, সে আর ভয় পাবে না। আরেকটা ভয় পেতে পেতে সে এতটা দুর্বল হয়ে যাবে যে যেখানে ভয়ের কারণ আছে সেখান থেকে সে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাবে। তো শেখ হাসিনা তিনি ভালো করে বুঝে গেছেন যে তার প্রতিপক্ষরা তাকে ভয় পায়, জমের মতো ভয় পায়, বাঘের মতো ভয় পায়। তিনি বুঝে গেছেন যে আদর করে, সোহাগ করে শাসন করা, এটার চাইতে ভয় দেখিয়ে শাসন করাটা সহজ, বেশি কষ্ট যায় না। যখন দেখা যাচ্ছে যে খুব সামাজিক অবস্থা নরম সরম, সেখানে সারা বাংলাদেশে শত শত হাজার হাজার মারামারি, খুনাখুনি, কাটাকাটি হতে থাকে। আর দেখা গেল যে কোনো একটা ভয়ের রাজত্বে একটা দুটো সেই গুম করা হলো, খুন করা হলো, সারা মানুষের মনে সেই শাসক দলের যারা লোকজন আছে তাদের সম্পর্কে ভীতি ছড়িয়ে পড়লো। তখন মানুষ নিজ নিজ কর্মে এত ব্যস্ত হয়ে যায় যে পারস্পরিক যে দ্বন্দ্ব সংঘাত সেটা করে যে হানাহানি, সেটার পরিমাণ কমে যায়। এবং আশ্চর্য ব্যাপার হলো, যেমন ধরুন আপনি হিটলারের যে
নাৎসি শাসন, মুসলিনীর সেই ফ্যাসিজম, ওখানে যত ক্ষয়ক্ষতি হয়েছে, খুনাখুনি হয়েছে, সেটা রাষ্ট্রীয় বাহিনীর হাতে। কিন্তু যেটিকে বলা হয় পাবলিক অ্যাঙ্গার, জনগণের মধ্যে বিশৃঙ্খলা, সেটা ওখানে নাই বললেই ছিল, মানে ছিল নাই বলতে গেলে। তো সেই দিক থেকে শেখ হাসিনা বুঝে গেছে যে কি করে এই বাঙালিকে ভয় দেখাতে হয় এবং ভয় দেখিয়ে কি করে জয় করা যায়। আর এর বাইরে হালাকু খান, চেঙ্গিস খান, এটা আমি আলাদা একটা ভিডিও করবো আরো পরে। তারপরে তৈমুর লং, গিয়াসউদ্দিন বলবন, এরকম অনেক শাসক ছিলেন, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি, মানে যাদের সামনে আমির উমরা তারা পর্যন্ত দাঁড়িয়ে প্রস্রাব করে দিতে ভয়। আলাউদ্দিন খিলজি বা সুলতান গিয়াসউদ্দিনের বলবনের দিল্লির রাজদরবারে তিনি ধমক দিয়েছেন বা প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে অনেক আমির উমরা সেনাপতি প্রস্রাব করে কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে। এরকম ঘটনা বহু ঘটেছে। তো বুঝেন যে কিভাবে, মানে তিনি যেখানে যেতেন সেখানে তার নিষ্ঠুরতা এমন পর্যায়ে যেত যে তার সাথে যুদ্ধ করার সাহস কেউ হতো না। তো সেক্ষেত্রে শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশে, যে ভয়ের রাজত্ব কায়েম করেছেন বা করেছিলেন, তার প্রেক্ষিতে সবাই যেটা চিন্তা করছে যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে আসে, শেখ হাসিনা যদি ফিরে আসে, তাহলে পিঠের চামড়া থাকবে না, শরীরের অন্ডকোষ থাকবে না, কারো ঘরে বউ থাকবে না, কারো ঘরে কন্যা থাকবে না, কারো ব্যাংকে টাকা থাকবে না, কারো দোকানপাটে মাল সামানা থাকবে না। একেবারে গনিমতের মাল হিসেবে ধরো, মারো, কাটো, যা ইচ্ছে তাই করো, এরকম 7 দিন শেখ হাসিনা হুকুম দেবেন। তো এরকম অবস্থা যদি চলতে থাকে বা হয়, তা থেকে বাঁচার জন্য দুটো পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হলো যে সম্মিলিতভাবে শক্তি অর্জন করে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার আগমন, তার সন্ত্রাস, তার বাহিনীর সন্ত্রাসকে রুখে দেওয়া, যেটি চরিত্রগতভাবে বাঙালি নেই। বাঙালি সবসময় শক্তের ভক্ত, নরমের জম। তারা যখন দৌড়ায়, আপনি পিছন থেকে ধরেন ধাওয়া দিচ্ছেন, কোনো অবস্থাতে তারা পিছনে তাকায় না, তারা দেখেও না যে কে তাড়া দিল বা কে পিছনে আসে। আপনি বলছেন যে ধর, অমনি নিউ মার্কেটের সেই বা নীলক্ষেতের মোড় থেকে বা সিটি কলেজের মোড় থেকে বা শাপলা চত্বর থেকে তারা দৌড় শুরু করবে। দৌড় শুরু করে 3-4 কিলোমিটার যাওয়ার পরে তাদের তখন মনে হবে যে পিছনে তাকায় দেখি কেউ আসছে কিনা, তাকায় দেখা গেলো কেউ আসেনি। এই হলো আমাদের দৌড়ের ইতিহাস। এরপরে আমরা যখন দৌড়াই, তখন নিচে বাঁচার জন্য আমরা যে কাজ করি, পাশের যে লোক তাকে ধাক্কা মারি। ধাক্কা মারি কারণ যেন সে পড়ে যায়, পড়ে যাওয়ার পর তাকে যারা তাড়াচ্ছে তারা যেন ওই যে পড়ে গেল তাকে ধরে ফেলে এবং আমাকে যেন বাঁচায়। এই জন্য আমি পাশের লোকের ধাক্কা দিই, পাশের লোকের ল্যাং মারি, সামনে যে লোকটা আছে তার কলারটা ধরে টেনে তাকে পিছনে দিয়ে আমি দৌড়ে চলে যাই। আমাদের দেশে যে সকল মিছিল হয়, রাজনৈতিক মিছিল হয়, সেই মিছিলে যে পুলিশের লাঠিচার্জ হয়, সেই লাঠিচার্জের সময় দেখবেন রাজনীতি, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত যাদের হোক না কেন, মানে এইভাবে চেইন করে একজনের হাত ধরে রুখে দেওয়ায় না আর একসাথে পালায় না, তারা সবাই বিচ্ছিন্নভাবে পালায়, একে অপরের সাথে পাল্লা দিয়ে পালায়। এবং পালানোর সময় ওই আমি যেইভাবে বললাম, তাদের সহযোদ্ধাকে কাউকে ল্যাং মারে, কাউকে পিছনে ফেলে দেয়, কাউকে সামনে নিয়ে এগোয়, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করে। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে সম্মিলিতভাবে একত্র হবে, রুখে দাঁড়াবে, এটা আমাদের ডিকশনারিতে নেই। যদি এটা নতুন করে হয়, সেটা আমাদের একটা নতুন অর্জন হবে। এই গেল এক। 2 নম্বর হলো যে আমরা খুবই কলহ প্রবণ একটা জাতি। ইবনে বতুতা থেকে শুরু করে, ফাহিয়ান থেকে শুরু করে অন্য যে সকল বিদেশি পর্যটকরা রয়েছেন, বিশেষ করে মিনহাসুস সিরাজ, তিনি এই ভারতবর্ষের লোকজন সম্পর্কে, বাঙালিদের সম্পর্কে যে সকল কথাবার্তা বলেছেন, তার প্রথম পরিচয় হলো আমরা খুবই অস্থির চিত্ত এবং কলহপ্রবণ, সন্দেহপ্রবণ, এবং সুখের সময় আমরা নষ্ট করি কলহ বিবাদ করে। এবং আমাদের দেশে দেখবেন যে বিয়ে বাড়িতে যে সকল ঝগড়াঝাটি হয়, বিয়ে বাড়িতে সুখের সময়, সেখানে খুব ছোটখাটো বিষয় নিয়ে, পান নিয়ে ঝগড়া হয়, গেট কাটার সময় ঝগড়া হয়, খাবার টেবিলে আমার মাংসের পরিমাণ কম হলে কেন, বা ওকে রান দিলি কেন, আমাকে থান দিলি কেন, এগুলো নিয়ে ঝগড়াঝাটি হয়ে বিয়ে ভেঙে যায়। এই হলো আমাদের দেশের পরিবেশ, যেখানে আমরা প্রকৃতিগতভাবে যে কোনো সুখের পরিবেশকে, শান্তির পরিবেশকে নিজেরা ঘেটে ঘুটে সেখানে সেগুলোকে কর্দমাক্ত করে ফেলি। তো সেই দিক থেকে যেটা হলো যে এখন বিএনপি জামাতের সত্যিকারের সুখের সময়, কোনো দেয়ার ইজ নো রিজন বিএনপি এবং জামাত পরস্পরের বিরুদ্ধে, বা এনসিপি, 3টি রাজনৈতিক দল একে অপরকে দায়ী করবে, গালাগালি করবে, দেয়ার ইজ নো রিজন। সবাই
তারা যে পেয়েছে, যা কিছু পেয়েছে, এটা বিয়ন্ড দেয়ার এক্সপেকটেশন অ্যান্ড লিমিটেশন। তাদের যেটা সীমাবদ্ধতা ছিল, এটা অতিক্রম করে তারা বিজয়ী হয়েছে। তারা যেটা পেয়েছে সেটা তাদের স্বপ্নের অতীত। সবাই, বিএনপি এত মেজরিটি পাবে, এনসিপি এতগুলো মানে এমপি হবে বা তাদের দল পার্লামেন্টে যাবে, নাহিদ চিফ হুইপ হবে, জামাতের আমির বিরোধী দলীয় নেতা হবে, 78টা তারা সিট পাবে। মানে ইট ইজ অ্যাবসার্ড অ্যান্ড ইম্পসিবল। এটা ইতিহাসে একবারই ঘটেছে, অতীতে কখনো ঘটেনি এবং আগামীতেও ঘটবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু এই যে একটা সুখের সময়, এটাকে যে তারা উপভোগ করবে, আনন্দ করবে, তা না করে তারা কলহ এবং বিবাদ করছে বাঙালির অতীত ইতিহাসের কারণে। তারা একে অপরের বিরুদ্ধে ঘুরে করছে, তারা একে অপরকে খোঁটা দিচ্ছে এবং এটি লড়াই এবং সংগ্রামের পথ এমনভাবে উন্মুক্ত করছে যা দিয়ে আলটিমেটলি শেষ পর্যন্ত শেখ হাসিনার মানে আসার যে পথ, এটা উন্মুক্ত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা এই যে জানে যে কলহ-বিবাদ জাতি, ফলে সে এই জুলাই মাস থেকে একদম নভেম্বর মাস পর্যন্ত বিভিন্ন রকম নাটক করে, সিনেমা করে, থিয়েটার করে, আতশবাজি করে, নেচে গেয়ে, হাসিতে কান্নাতে বিভিন্নভাবে সে এই রাজনীতির যে বন্ধন বর্তমানে বাংলাদেশে আছে, এটাকে ছিন্ন করে দেবে। একবার ভয় দেখাবে, একবার প্রেম দেবে, একবার ফুল দেবে, একবার আলোচনা করবে, একবার এটা করবে, এটা করবে। মানে এগুলো করে জাস্ট একটা, আমরা যে রাবার আছে, রাবারের যে এলাস্টিসিটি যেটাকে বলা হয়, এটা যদি আপনি বারবার টানেন না, তখন আর ওটার এলাস্টিসিটি থাকে না। রাজনীতিরও এরকম একটা এলাস্টিসিটি থাকে। সেই এলাস্টিসিটিটা এখন শেখ হাসিনা এবং ভারত সম্মিলিতভাবে ভেঙে দিতে চাচ্ছে। ভেঙে দিয়ে যে সামনে যে সময়গুলো পাবে, এই সময়ের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার শক্তি খুইয়ে ফেলবে, প্রতিটি রাজনৈতিক দল ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে এবং যারা রাষ্ট্র ক্ষমতা আছে তাদের ব্যর্থতার পরিমাণ বাড়তে থাকবে এবং ধীরে ধীরে তারা আশাহত হতে থাকবে। এই গেল এক। ২ নম্বর হলো যে ডিসেম্বর মাসটি আওয়ামী লীগের জন্য বরকতময়। ডিসেম্বর মাসটি আওয়ামী লীগের জন্য বিজয়ের মাস, জাতির জন্য বিজয়ের মাস এবং এটি আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের জন্য খুবই সেন্সিটিভ, অবমাননাকর, অনেকটা আবর্জনা খাওয়ার মতো। ডাস্টবিন থেকে তুলে তুলে আপনি যখন খাবেন নিজে, ওইরকম যে একটা বিশ্রী, তেমনি ডিসেম্বর মাসটা আমাদের বাংলাদেশের অনেক ক্ষমতাধর লোকজন, তাদের কাছে ওইরকম যারা ওই মাসে তারা নিজেদের আবর্জনা নিজেরা খেতে বাধ্য হন। ঠিক সেই ডিসেম্বরে এবং বিশেষ করে ১৬ই ডিসেম্বর বিজয়ের দিনে যদি শেখ হাসিনা আসেন বা আসার ভয় দেখান বা পরিস্থিতির সৃষ্টি করেন, তাহলে তার যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষরা তারা মুখ তুলে কথা বলতে, অন্য সময় হলে যেভাবে তারা গাল ফুলিয়ে কথা বলতে পারে, ডিসেম্বর মাসে তাদের কণ্ঠ আস্তে চুপ হয়ে যায়। এরপরে আরও কিছু ঘটনা ঘটে। মানুষের মধ্যে একটা বিজয়ের আনন্দ থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উদ্দীপনা থাকে, বিজয়ের আনন্দ থেকে উদ্দীপনা থাকে। তো সেই অর্থে আওয়ামী লীগের লোকজন অন্য যে সময় যে অবস্থায় থাকুক না কেন, ডিসেম্বর মাসে তাদের উদ্দীপনাটা বাড়বে। নভেম্বর থেকে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত এই উদ্দীপনাটা তাদের মধ্যে কাজ করবে। ঠিক সেই সময়টাতে আসুন বা না আসুন, তিনি এই যে আসার যে ঘোষণাটা দিয়েছেন, এটা তার দলের নেতাকর্মীকে চিয়ার আপ করবে। আর কোনো কারণে যদি পরিবেশ পরিস্থিতি, আন্তর্জাতিক নেগোসিয়েশন, হোয়াট এভার মেবি, যাই হোক না কেন, তিনি যদি ঝুঁকিটা নিয়েই বসেন, তাহলে সেটা সামাল দেওয়া সরকারের জন্য ভীষণ ভীষণ রকম কঠিন হয়ে যাবে। এত কঠিন হয়ে যাবে যেটা আমরা কল্পনাও করতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।